তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান সাসপেন্স থ্রিলার মুভি ওল্ড বয়ের। এই মুভির শেষের যে প্লট টুইস্ট, সেটা যদি তোমরা শোনো তাহলে রীতিমতো চমকে উঠবে। আর এই সিনেমার গল্পটা তোমাদের মাথা থেকে কিছুতেই সরতে চাইবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, দ্য ওল্ড বয়। তো সিনেমার শুরুতে আমরা মুভির মূল চরিত্র ডিসুকে দেখতে পাই। এখানে সে একজনের গলার টাই ধরে বিল্ডিংয়ের উপর থেকে ঝুলিয়ে তাকে জিজ্ঞেস করছে যে আমি কে, আর তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস। আর এরপর সিন চেঞ্জ হয় আর আমাদের 15 বছর আগের সিন দেখানো হয়। আমরা দেখি যে ডিসুকে পুলিশ ধরে নিয়ে এসেছে, কারণ সে অনেক মদ্যপ অবস্থায় ছিল। তখন সে পুলিশকে বলে, তোমরা শুধু আমাকেই কেন ধরেছো, সেখানে তো আরও অনেক মানুষ মাতাল অবস্থায় ছিল। সে থানার ভেতরে মাতলামো করতে থাকে এবং এরপরে তার এক বন্ধু থানায় আসে এবং টাকা দিয়ে তার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর ডিসু তার মেয়েকে ফোন করে বার্থডে উইশ করে, আর সে তার জন্য গিফট হিসেবে এঞ্জেলদের ডানা নিয়ে এসেছে আর বলে সে খুব দ্রুতই বাসায় চলে আসবে। তারপর ডিসু তার বন্ধুকে ফোন দিলে সে কথা বলতে থাকে। কথা শেষ করার পর সে বাইরে এসে দেখে যে ডিসু এখানে নেই, সে কোথাও গায়েব হয়ে গেছে, মানে কেউ এসে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন মুভির ঘটনা যেভাবে এগোচ্ছে তাতে সবার কাছে ঘটনাটা খুব পেঁচালো মনে হতে পারে। আমি ধীরে ধীরে মুভির রহস্যগুলো বুঝিয়ে বলবো, তো তোমরা দেখতে থাকো। তো এরপর আমরা ডিসুকে এক জেলের মধ্যে দেখি। এক লোক তাকে খাবার দেওয়ার জন্য আসলে ডিসু বলে, তোমরা আমাকে এখানে আটকে রেখেছো কেন? আমার অপরাধ কি? আমি 30 দিন ধরে এখানে আছি, আমি বাইরে কবে যাব? কেউ আমার কথার জবাব কেন দিচ্ছে না? তখন আমরা বুঝতে পারি যে ডিসু এখানে 15 বছর যাবত আটকা রয়েছে। তো এই 15 বছর ডিসুর সাথে কি কি হয়েছে আমি এক্সপ্লেন করছি। তো প্রথম কয়েক বছরের মধ্যে তার মাথার চুল এবং হাত পায়ের নখ অনেক বড় হয়ে গিয়েছিল। সে তার নখ দিয়ে পুরো রুম আঁচড়ে খামচে ক্ষত বিক্ষত করে রেখেছিল। আর 2-3 মাস পর পর তার রুমের মধ্যে একটা গ্যাস ছাড়া হতো, আর সে অজ্ঞান হয়ে গেলে সেই রুমে কিছু লোক আসতো, এসে তার চুল দাড়ি হাত পায়ের নখ কেটে পরিষ্কার করে রাখতো। সাথে সাথে সেই রুমটাকে পরিপাটি করে গুছিয়ে চলে যেত। তো এভাবেই চলছিল সবকিছু। তো একদিন এই রেগুলার কাজের সাথে ডিসুর পানি খাবার বোতল আর সাথে তার কিছু ব্লাড স্যাম্পল নিয়ে যায়। এবার ডিসু তার রুমে বসে টিভি দেখছিল। তখন সে জানতে পারে যে তার স্ত্রী খুন হয়েছে এবং পর থেকে মদের বোতল এবং কিছু রক্তের স্যাম্পল আর ডিএনএ পাওয়া গেছে, যার সবই ছিল ডিসু। আসলে মূলত এই সব কিছুর পেছনে দায়ী এই জায়গার লোকগুলো। এখন সমাজের সবাই ডিসুকেই অপরাধী মনে করছে, কিন্তু সে তো এখানে বন্দী হয়ে রয়েছে বছরের পর বছর। যদিও সে একটা জেলের মধ্যে ছিল, কিন্তু এখানে সবসময় খাবার, টিভি সবকিছুই ছিল। কিন্তু তারপরেও একজন মানুষ এক ঘরে বন্দী হয়ে কতদিন থাকতে পারে? সে বহুবার তার হাতের রক কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু বারবারই এখানকার লোকজন তাকে বাঁচিয়ে নিত। তো একদিন সে খাবারের সাথে 2টার জায়গায় 3টা চপস্টিক পায়, আর সে চিন্তা করে যেহেতু চপস্টিক গুলো ছিল লোহার, তাই এটার সাহায্যে সে দেয়ালে গর্ত করে এখান থেকে বেরোনোর চেষ্টা করবে। এরপর সে চপস্টিকের সাহায্যে তার রুমের দেয়ালে একটা ফুটো করে। এভাবে করে 6 থেকে 10 বছর, 10 থেকে 12 বছর, 12 থেকে 15 বছর হয়ে যায়। আর এখন তার মাত্র 1 মাসের সময় প্রয়োজন ছিল তার সামনের এক দেয়াল ভেঙে বেরোতে। সামনের এক দেয়াল ভেঙে বেরোতে পারলেই সে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। তো এই রাতে ডিসু অনেক খুশি ছিল, কারণ সে অনেক কাছাকাছি ছিল এবং সে চিন্তা করছিল যে বেরিয়ে তো আগে ওকে ধরবো, যার কারণে আমি এত বছর যাবত এখানে বন্দী হয়ে আছি। তো এরপরেই তার রুমে আবার সেই গ্যাস ছাড়া হয় আর সে জ্ঞান হারায়। পরের দিন তার চোখ খুলে সে দেখে তার সামনে একটি মেয়ে বসে আছে এবং সে তাকে হিপনোটিস করছে। মেয়েটি ডিসুকে বলে যে তুমি মনে করো যে তুমি একটি সুন্দর সবুজ মাঠের মধ্যে রয়েছো এবং তুমি এখন থেকে একেবারেই মুক্ত। আর সে সত্যি এক ব্যাগের মধ্যে থেকে বের হয় এবং সে তাই দেখতে পায়। আসলে এই জায়গাটা ছিল ওই বিল্ডিং এর ছাদ, আর যেহেতু একটি বন্ধ করেছিল এতদিন, হঠাৎ সূর্যের আলো দেখে তার মাথা ঘুরতে শুরু করে। তো এরপর সে ওই লোকটাকে দেখতে পায় যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ডিসু তাকে জিজ্ঞেস করে যে কে তুমি, তোমার পরিচয় কি, আমি এখানে কিভাবে এসেছি, আমাকে কে এখানে এনেছে? তখন সে লোকটি বলে যে তোমার মতো আমিও এখানে 5 বছর বন্দী ছিলাম। তখন দুজনের নিজেদের ঘটনা বলতে থাকে। এখানে ডিসু বলে যে আমি আমার মেয়ের জন্মদিনে তার জন্য গিফট নিয়ে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু তখন আমাকে কেউ কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। 15 বছর যাবত আমি এখানে আটকে আছি। তখন ওই লোকটি তার কথা বলতে শুরু করলে ডিসু সেখান থেকে চলে যেতে থাকে। ওই লোকটি বলে যে আমার ঘটনা শুনে যাও। ডিসু কোনো পাত্তাই দেয় না। লিফট দিয়ে নামার সময় ডিসু এক মহিলার সানগ্লাস নিয়ে নেয়। সে নিচে আসলে আমরা দেখি সাথে থাকা ওই লোকটি আত্মহত্যা করেছে। আর এখন এই
15 বছরে শুধু টিভি দেখার মাধ্যমে সে অনেক কিছু রপ্ত করেছে, কারণ এতদিন তার আর কোনো কাজ ছিল না এই টিভি দেখা ছাড়া। সে টিভি দেখে ফাইটও শিখে ফেলেছে। তো রাস্তায় কিছু বখাটে ছেলের সাথে তার বাকবিতণ্ডা হয়, আর সে তাদেরকে মেরে সেখান থেকে চলে আসে। সে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত। সে একটি রেস্টুরেন্টের সামনে এসে বসে থাকে, কারণ তার কাছে তো আর টাকা নেই, সে খাবে কি দিয়ে। তখন এক ভিখারি তার কাছে আসে এবং তাকে একটা পার্স আর একটা মোবাইল দেয় এবং বলে, আমাকে কিছু জিজ্ঞেস করো না, কারণ একজন আমাকে বলেছে এগুলো তোমাকে দিতে। এরপর সে রেস্টুরেন্টের ভেতরে যায় এবং সবচেয়ে দামি এবং ভালো খাবার সে অর্ডার করে। তখন সেখানে থাকা এক মেয়ে, যার নাম মিডো, সে ডিসুকে একটা অক্টোপাস দেয়। তখন সে সেই কাঁচা জ্যান্ত অক্টোপাসটা সেভাবেই খেতে শুরু করে, কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল। তখন এক লোক ডিসুকে ফোন করে। ডিসু বলে, তুমি আমাকে এগুলো কেন দিয়েছো? তো কথা বলতে বলতে ডিসু জ্ঞান হারায়, কারণ সে জ্যান্ত অক্টোপাস খেয়েছিল। আর অক্টোপাসের শুশুকগুলো মরার পরেও বেশ অনেকক্ষণ জীবিত থাকে। সেই শুশুকগুলো হয়তো তার গলায় আটকে গিয়েছিল, আর সেজন্যই সে অজ্ঞান হয়ে গেছে। তো তারপর মিডো নামের সেই মেয়েটি ডিসুকে তার বাসায় নিয়ে আসে। ডিসু 15 বছর যাবৎ সেই জেলে বসে যেই ডায়েরিগুলো লিখেছিল, মিডো সেই ডায়েরি পড়ছিল। ডিসুর জ্ঞান ফিরলে মিডো তাকে জিজ্ঞেস করে, তোমার পরিবার কোথায়? ডিসু বলে, আমার স্ত্রী ছিল, আজ থেকে 14 বছর আগে কেউ তাকে খুন করে সেই দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। আর আমার একটা মেয়ে আছে যাকে আমি খুঁজছি। তো এখন তারা দুজন ডিসুর মেয়েকে খুঁজতে শুরু করে। আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করলে তারা জানতে পারে যে মেয়েটিকে কেউ স্কটল্যান্ড নিয়ে গেছে। এখন কোথায় কোরিয়া আর কোথায় স্কটল্যান্ড, সেখানে কোথায় নিয়ে গেছে তাও সে জানে না। আর এখন ডিসু তার হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু সে বলে, যে আমাকে এতগুলো বছর কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো না। তারা এক রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। তখন ডিসু চিন্তা করে, সে জেলখানায় যে খাবার খাচ্ছিল, যদি সে এটা বের করতে পারে যে খাবার কোথা থেকে সাপ্লাই করা হতো, তাহলে সে এটা জানতে পারবে যে এসবের পেছনে কাদের হাত রয়েছে। সেই মোতাবেক তারা দুজন সকল বড় বড় রেস্টুরেন্টের খাবার খাওয়া শুরু করে। এভাবে করতে করতে এক রেস্টুরেন্টের খাবারের টেস্ট তার জেলের খাবারের সাথে মিলে যায়। সেই রেস্টুরেন্টের নাম ব্লু ড্রাগন। তখন সেই ডেলিভারি বয়ের পিছু করতে করতে ডিসু সেই বিল্ডিংয়ে পৌঁছে যায়, যেখানে তাকে 15 বছর বন্দি করে রাখা হয়েছিল। তারপর সে মিস্টার সিওলের মুখোমুখি হয়, যে কিনা এসব কন্ট্রোল করত। ডিসু এতটাই রেখেছিল যে সে সিওলকে ডাক টেপ দিয়ে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে, আর একটা হাতুড়ের সাহায্যে তার একটা একটা করে দাঁত তুলতে থাকে, আর জিজ্ঞেস করে, তুই আমাকে এত বছর এখানে কেন বন্দি করে রেখেছিলি? তখন সিওল বলে, আমরা একটা পেইড কোম্পানি, তোমাকে আটকে রাখার জন্য আমাদের টাকা দেয়া হয়েছিল, আর আমাকে কে টাকা দিয়েছিল আমি তাকে চিনি না। তার সাথে আমার শুধু ফোনে কথা হয়েছিল। আমার কাছে শুধু সেই কলের রেকর্ডগুলো আছে, চাইলে তুমি সেগুলো শুনতে পারো। এবার ডিসু সেই ক্যাসেটগুলো নেওয়ার জন্য গেলে কিছু গুন্ডা তার উপর হামলা করে। সবার কাছে দা কুড়াল ছুরি থাকার পরেও ডিসু সবার সাথে বেশ ভালোভাবেই মোকাবেলা করে। সে অনেক জখম হয়েছিল। বিল্ডিং থেকে বের হবার পর সে মাথা ঘুরে পড়ে যায়। তখন একজন এসে তাকে ধরে একটি গাড়ির মধ্যে নিয়ে বসায় এবং যাওয়ার সময় সে লোকটা তাকে বলে যায় যে মাটির কণা হোক বা পাথরের, সবাইকে ডুবতে হবে। এখন ডিসু চিন্তা করে যে আমি ওই লোকটাকে চিনতে পারলে আসল অপরাধীকে ধরতে পারতাম। সে অনেক আহত হওয়ায় মিডোই তার সেবা যত্ন করে এবং তাকে সব ধরনের সাহায্য করে। সে সুস্থ হবার পর তার সেই পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায়। মনে আছে সেই টেলিফোন বুথের কথা যেখান থেকে সে হারিয়ে গিয়েছিল? সে একটি সাইবার ক্যাফে চালায়। এখন তার বন্ধু যেহেতু সাইবার ক্যাফে চালায়, সে কম্পিউটার সম্বন্ধে ভালোই জানে। সে সিওলের দেওয়া তথ্য অনুযায়ী ওই কোম্পানি সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে থাকে। এবার তারা এটা জানতে পারে যে উজিন নামক এক লোক, যে কিনা ডিসুকে আটকে রাখার জন্য বলেছিল। এখন তারা উজিনের ঠিকানা বের করলে দেখে যে ওর বাড়ি মিডোর বাড়ির একেবারেই সামনে। এবার ডিসু উজিনের সামনাসামনি হয়ে বলে যে আমি তোকে শেষ করে ফেলবো, এবং তার রাগ ঝাড়তে থাকে। তখন উজিন বলে, দেখো, আমার শরীরে একটা পেসমেকার লাগানো আছে, যদি তুমি আমাকে কষ্ট দিয়ে মারতে চাও তাহলে শোনো, আমার মৃত্যুর রিমোট আমার কাছেই রয়েছে। আমি যখন খুশি এটার সাহায্যে মরে যেতে পারবো, কিন্তু নিজেকে শেষ করার মধ্যে আনন্দ কোথায়? আমি যদি এমনিতেই মরে যাই তাহলে তোমার প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে যে আমি তোমাকে কেন বন্দি করেছিলাম। আমি তোমাকে 5 জুলাই পর্যন্ত সময় দিচ্ছি, আর আজ হচ্ছে 30শে জুন। তার কাছে মাত্র 5 দিন সময় বাকি আছে, আর এর মধ্যেই তাকে সব কিছু ক্লিয়ার করতে হবে যে উজিন তাকে কেন কিডন্যাপ করিয়েছিল। তো
তো এরপর সিওল তার লোকজন নিয়ে মিরো সেই বাড়িতে চলে আসে বদলা নেওয়ার জন্য, কারণ ডিসু সিওলের দাঁত তুলে ফেলেছিল আর সে মিরোর সাথে অনেক খারাপ আচরণ করে। ডিসু রেগে গিয়ে বলে যে তুই ওর গায়ে কেন হাত দিয়েছিস, আমি তোর হাত ভেঙে ফেলবো। আর এগুলো উজিন জেনে যায়। তখন সে সিওলকে ফোন করে বলে যে তোমার যত টাকা লাগবে আমি দেব, তার বদলে তুমি ডিসু আর মিরোকে ছেড়ে দাও। সিওল এখানে এসেছিল ডিসুর দাঁত তুলে ফেলার জন্য, কিন্তু এতগুলো টাকা পেয়ে সে এখন থেকে চলে যায়। আর এখানে আমরা একদিকে ডিসু আরেকদিকে মিরুকে দেখি, তারা তাদের পুরনো বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে যাতে ওদের থেকে সুরক্ষিত থাকতে পারে। আর অপরদিকে উজিনকে দেখি, তার ট্রিটমেন্ট চলছে। আর এখানে কিছু অ্যাডাল্ট সিন রয়েছে যা আমি দেখাচ্ছি না আমার চ্যানেলের সেফটির জন্য। তো ডিসু এবং মিডো তারা একসাথে শুয়েছিল, তখন তাদের ঘরে গ্যাস ছেড়ে দেয়া হয়। যখন তারা ঘুম থেকে ওঠে তারা তাদের সামনে একটা নীল রঙের বক্স দেখতে পায়। বক্স খোলার পর তারা দেখে সিওলের একটা হাত কেটে তাদের কাছে পাঠিয়েছে। এর মানে তাদের দুজনের কথা সবসময় কেউ শুনছে, মানে তাদের ট্র্যাক করছে। তো প্রথমে ডিসু এক জায়গায় গিয়ে তার জুতার ভিতর থেকে একটা ট্রান্সমিটার বের করে যাতে কেউ তাদের ট্র্যাক করতে না পারে। আর এক এক করে রহস্যের জট খুলতে চেষ্টা করে, যেমন পুরনো খবরের কাগজ, পুরনো নিউজ ইত্যাদি ঘাঁটতে থাকে। আর এগুলো তদন্ত করতে করতে সে একটা পুরনো লাইব্রেরিতে যায় আর সেখানে তার ছোটবেলার একটি ছবি সে দেখতে পায়। সেই ছবিতে একটি মেয়ের মুখ কাটা ছিল, মানে ছবিতে আর কি। এখন সে এই মেয়ের ব্যাপারে জানতে তার এক বন্ধুর কাছে যায় যে কিনা একটা বিউটি পার্লার চালায়। তখন সে বলে যে লিসো নামের একটি মেয়ে ছিল যে কিনা দেখতে অনেক সুন্দর ছিল। তোমার মনে আছে তুমি ছোটবেলায় তার নামে মিথ্যা কথা ছড়িয়েছিলে যে ওর সাথে ওর ভাইয়ের অ্যাফেয়ার চলছে এবং ও নাকি প্রেগনেন্ট। আমার তো মনে হয় যে ও সুইসাইড করে নিয়েছে। এগুলো তো অনেক পুরনো কথা, তুমি এখানে কেন এসেছো? এই কথাগুলো শোনার পর ডিসু তার 25 বছর আগের ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সে স্কুলের মধ্যে সব থেকে বড় বেয়াদব ছিল। সে ক্যাম্পাসে সিগারেট টানতো, সবার সাথে খারাপ ব্যবহার করত। আর লিসো নামের যে মেয়েটি ছিল সে ডিসুর প্রতি কিছুটা দুর্বল ছিল। একদিন ক্লাস বন্ধ ছিল, তখন লিসো তার কাজিনের সাথে কেমিস্ট্রি ল্যাবে ছিল আর সেই ছেলেটির নাম ছিল উজিন। যেহেতু ল্যাবে কেউ ছিল না তাই লিসোকে একা পেয়ে কিস করার চেষ্টা করছিল, আর এসব কিছু ডিসু দেখে ফেলে। এবার সে গিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে এ বিষয়ে সব কিছু বলে দেয় আর বলে যে আর কাউকে বলিস না, কিন্তু সে আরও লোককে বলতে থাকে। আর এই কথা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। উজিন আর লিসোর অ্যাফেয়ার চলছে, তারা দুজন ভাই বোন। উজিন তাকে প্রেগনেন্ট করে ফেলেছে। আর এই কথা শুনে লিসো অনেক ভয় পেয়ে যায় এবং সত্যি সত্যি মনে করে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। সে মনে করে যে এই বাচ্চা হয়ে গেলে এই স্কুলে তো কি, পুরো শহরে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। এই কথাগুলো চিন্তা করতে করতে সে একদিন সুইসাইড করে ফেলে। আর এবার এসব মনে করার পর ডিসু বুঝে যায় যে উজিনই আসলে সেই ব্যক্তি যে তাকে কিডন্যাপ করিয়ে 15 বছর আটকে রেখেছিল। এই কারণে যে সে স্কুলে তাদের ভাই বোনের নামে এই কথা ছড়িয়েছিল যে তারা মেলামেশা করে আর কি। তাদের ভাই বোনের নামে এই কথা ছড়িয়েছিল যে তারা মেলামেশা করে আর এর ফলে লিসোর পেটে বাচ্চা আসতে চলেছে ইত্যাদি ইত্যাদি। আসলে এসবই ছিল গুজব। এখন ডিসো উজিনের কাছে ক্ষমা চায় যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। কিন্তু উজিনের এসব কথায় কিছু যায় আসে না, সে তার প্রতিশোধ নেবেই। আর এখানেই মুভির সবচাইতে বড় প্লট রিভিল হয়। উজিন বলে যে তোমাকে 15 বছর যাবৎ সবার থেকে আলাদা রাখার 3টা কারণ। প্রথম কারণ, কেউ যদি কাউকে খুন করে তার 14 বছরের সাজা হয়। আমরা এজন্য তোমাকে কিডন্যাপ করার 1 বছর পর তোমার স্ত্রীকে মেরে ফেলেছি যাতে পুলিশ আর তোমার খোঁজ না করে। দ্বিতীয় কারণ, মানুষের মেমোরি 14 বছর নিখোঁজ থাকা মানুষকে ভুলে যায় এবং দেখলেও হয়তো চিনতে পারে না। আর তৃতীয় কারণ, আমি আর আমার বোন যে মানসিক যন্ত্রণা সহ্য করেছি সেই যন্ত্রণা আমি তোমাকেও দিতে চেয়েছি। আর এখন তোমরা যে যেখানে বসে আছো সিটটা শক্ত করে ধরে বসো, কারণ এখন যে কথাটা আমি বলতে যাচ্ছি তোমাদের একটা ঝটকা লাগতে পারে। এবার উজিন বলে যে তোমাকে যে বলা হয়েছে
তোমার মেয়েকে স্কটল্যান্ড নিয়ে যাওয়া হয়েছে, সেটি আসলে মিথ্যা কথা। তার মেয়ে আসলে আর কেউ নয়, সে হচ্ছে মিডো। কি লাগলো ঝটকা? আগেই বলেছিলাম ঝটকা লাগবে। এখন সে এটা চিন্তা করছে যে সে তারই মেয়ের সাথে কত কিছু করেছে। ওই যে বলেছিলাম অ্যাডাল্ট সিন দেখাবো না, সেইগুলোর কথা বলছি। তখন সে নিজের কাছেই ছোট হয়ে যায়। তখন ডিসু রেগে গিয়ে উজিনের হাত থেকে সেই পেসমেকারের রিমোটটা ছিনিয়ে তাকে মারতে যায়। তখন আমরা জানতে পারি যে এটা কোনো পেসমেকারের রিমোট নয়, বরং সেই ডিভাইসের রিমোট যাতে ডিসু আর মিডোর একসাথে যা যা করেছে তার রেকর্ডারের রিমোট, যেটাতে ক্লিক করার সাথে সাথে তাদের সেই রাতের সমস্ত কিছু লাউড স্পিকারে বাজতে থাকে। তখন ডিসু বলে যে আমাদের মধ্যে যা কথা হয়েছে সব কিছু এখানেই শেষ করে দাও, প্লিজ আমার মেয়েকে এ ব্যাপারে কিছু বলো না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখন উজিন ভয়ানকভাবে হাসতে থাকে, কারণ সে ক্ষমা নয়, বদলা চায়। এবার ডিসু বলে আমি ছোটবেলায় বেশি কথা বলতাম আর এজন্যই এত কিছু হয়েছে, তুমি আমার জিভ কেটে দাও। তখন ডিসু নিজেই উজিনের কাছ থেকে কেচি নিয়ে তার নিজের জিভ কেটে ফেলে, আর এই সিনটা অনেক ডিস্টার্বিং ছিল। জিভ কেটে ফেলার পরও সে উজিনের কাছে ক্ষমা চায় আর বলে যে কোনোভাবেই যেন এই কথা মিরো জানতে না পারে যে আমি তার আসল বাবা। আর এখন উজিনের বদলা নেওয়া শেষে সে সিওলকে ফোন করে বলে যে সেই ব্লু বক্সটা না খুলতে, যেটাতে তাদের ইন্টিমেটের শব্দ রেকর্ড করা হয়েছিল। আর এই প্রমাণও ছিল যে মিডো ডিসুরি মেয়ে। তো এই মুভির শেষে 2-3টা আলাদা আলাদা ঘটনা দেখানো হয়, যেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। মুভির শেষে উজিন নিজেই নিজেকে গুলি করে। এর কারণ হচ্ছে এটা যে উজিন বলেছিল ডিসুকে, তুমি যেদিন সব রহস্য বুঝতে পারবে সেদিন আমি নিজেই নিজেকে শেষ করে দেব। আর এজন্যই সে নিচে নেমে নিজেকে নিজে গুলি করে দেয়। আর এরপরে ডিসু যায় সেই সাইকোলজিস্টের কাছে, তার কাছে গিয়ে বলে যে আমি আমার অতীত ভুলে যেতে চাই, আমি আমার অতীত মনে রাখতে চাই না। তো এর সাথে সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো যদিও মুভির শেষটুকু তোমাদের শুনতে খারাপ লেগেছে, আসলে আমার বলতেও আরও বেশি খারাপ লেগেছে, তারপরও এটা একটা মুভি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তীতে কোন মুভির উপরে ভিডিও চাও কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, আল্লাহ হাফেজ।